দেখো বুঝিনি স্যার আপনি যে খাতা কলম নিতে বললেন স্যার, এটা কি আপনার লেকচারের মধ্যেই এখন লাগবে নাকি স্যার লেকচার শেষে না, করাবেন? লেকচার শেষের মধ্যেই লাগবে। সবাই খাতা কলম নিয়ে বসে, যেন হচ্ছে ম্যাথ গুলো ওই যে সামনে চার্ট থাকবে এবং তোমাদের কাছে খাতা কলম থাকবে, যেন চাইকোমেট্রি চার্ট থেকে দেখে দেখে খাতার মধ্যে তুলতে পারো মানগুলো কত, তাহলে আমরা অ্যান্সার সাথে মিলাবো এখানে মিলি কিনা। ঠিক আছে, তো দেখো তোমাদের সাইকোমেট্রিক প্রসেস পড়া ছিল আমি বিভিন্ন সাইকোমেট্রিক প্রসেসের মধ্যে হচ্ছে সেন্সিবল কুলিং, সেন্সিবল হিটিং, হিউমিডিফিকেশন এন্ড ডিহিউমিডিফিকেশন। ঠিক আছে, শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, তো সেন্সিবল কুলিং আমি পড়াই ফেলছিলাম তোমাদের, স্যার বললো। সেন্সিবল হিটিংটা মনে হয় পড়াইনি, তো সেন্সিবল কুলিং পড়াইছি। সেন্সিবল কুলিং এর ম্যাথ করাইছিলাম কি? ওকে, দেখো তো আমাদের এখানে ছিল রেকর্ড অপশন। তো আমাদের হচ্ছে সেন্সিবল হিটিং এবং সেন্সিবল কুলিং। তো মোস্ট প্রবাবলি হচ্ছে সেন্সিবল কুলিংটা পড়াইছিলাম, এর হচ্ছে ম্যাথটা পড়াইনি। সেন্সিবল কুলিং এর কোনো ম্যাথ করাইনি, তাই না? রেসপন্স করো, মানে সেন্সিবল কুলিং এর ম্যাথ করাইছিলাম কি? জি না স্যার। আচ্ছা, তাহলে দেখা এখানে আজকে এই ম্যাথটা দেখি আগে আমরা। আমরা সেন্সিবল কুলিং কাকে বলছিলাম বা সেন্সিবল হিটিং কাকে বলছিলাম আবার একটু বলি, যে কোন একটা এয়ার বা লিকুইড কে আমরা কি করব, হিট দিব, যেন হচ্ছে তার স্পেসিফিক হিউমিডিটি যেটা আছে বা হচ্ছে ময়েশ্চার, সেই ময়েশ্চার কন্টেন্ট যেটা আছে সেটা কোনো চেঞ্জ হবে না। তাহলে তার টেম্পারেচার আমরা যদি কমিয়ে দেই, টেম্পারেচার যদি কমিয়ে দেই এবং হচ্ছে তার ময়েশ্চার চেঞ্জ না হয়, তাহলে আমরা বলবো তাকে সেন্সিবল কুলিং। যেমন এটা দেওয়া আছে কি বলা আছে, atmospheric air with dry bulb temperature of 208 degrees Celsius and a wet bulb temperature of 17 degrees Celsius is cooled to 50 degrees Celsius without its, এই যে দেখো, without changing its moisture content। তোমাদের একটু মাইক্রোফোন গুলো একটু হাইট ইয়ে করে দাও, মিউট করে রাখো, সাউন্ড আসতেছে খুব। তো দেখো বলা আছে উইদাউট চেঞ্জিং ইটস ময়েশ্চার কন্টেন্ট। তো এখানে কিন্তু বলাই আছে ময়েশ্চার চেঞ্জ হবে না, তার মানে আমরা বুঝতেছি এটা সেন্সিবল কুলিং এর মধ্যে পড়ে, যেহেতু টেম্পারেচার কমে যাচ্ছে তো কুলিং হবে। তো দেওয়া আছে কি কি দেখো তো, এই ড্রাই বাল্ব টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা হচ্ছে প্রথমে দেখো তোমাদের চার্ট, এবার চার্ট নাও সবাই, সাইকোমেট্রি চার্টটা ফলো করো। দেখো তো ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন নিচে কোনটা আছে, অবশ্যই নিচে এক্স এক্সিস যেটা আছে সেটা না, এই যেটা না, ড্রাই বাল্ব টেম্পারেচার চার্টের মধ্যে খেয়াল করো, এবং সেখানে 28 ডিগ্রি সেলসিয়াস বসাও এরকম ভাবে।
ড্রাই বাল্ব টেম্পারেচার লাইনে 28 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বসাও। ওকে, and ওয়েট বাল্ব টেম্পারেচার অফ 17 ডিগ্রি সেলসিয়াস। ওয়েট বাল্ব টেম্পারেচার কোনটা ছিল? যে লাইনটা স্যাচুরেশন কার্ভ, যেটা স্যাচুরেশন কার্ভটাই হচ্ছে কি ওয়েট বাল্ব টেম্পারেচার, ঠিক আছে? এই কার্ভটা যেটা সেখানে 70 ডিগ্রি সেলসিয়াস বসাও, ঠিক আছে? তো দুইটা পয়েন্ট পেলাম, একটা দেখো 20 ডিগ্রি সেলসিয়াস আর একটা 70 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 28 ডিগ্রিটাকে স্কেল ধরে উপরের দিকে উঠাও ভার্টিক্যালি, আর 17টাকে নিচে দিকে নামাও, ক্রস যেভাবে আছে ওইভাবে নামাও, ঠিক আছে? কারো কোনো সমস্যা হচ্ছে? রেসপন্স করো, কারো কোনো সমস্যা হচ্ছে? স্যার আপনি একটা সাইকোমেট্রিক চার্টে দেখালে আমরা বুঝতে পারতাম যে আমরা ঠিক লাইনে যাচ্ছি কিনা। সাইকোমেট্রি থেকে নাই আমার কাছে এই মুহূর্তে ডাউনলোড করা, মেবি তাহলে কথা দাও। ওয়েট দেখছি। সাইকোমেট্রিক চার্ট, আচ্ছা দেখতে পাচ্ছ চারটা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখি এই যে নিচে যেটা আছে যে ড্রাইভার টেম্পারেচার, ঠিক আছে? তার মধ্যে কি করবো আমরা, এই যে 15 আর 20, তার মধ্যে যে 15, 16, 17, 18, 18 নিলাম। ওকে, একটা পেয়ে গেলাম। এখানে একটা পয়েন্ট দিব তাহলে, যে 18। দেন এবার হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার ছিল কত? 17 ডিগ্রি সেলসিয়াস। যে 17, দেখো যে ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন দেওয়া আছে, দেখো ওয়েট বাল্ব অর স্যাচুরেটেড টেম্পারেচার, যে এরকম ভাবে টেম্পারেচার দেওয়া আছে, তাই না? 48 ডিগ্রি অ্যাঙ্গেল অনেকটা এরকম দেওয়া আছে। এবার সেখানে হচ্ছে কত, এখানে হচ্ছে কত আছে এখানে, এই যে 10, 15, 16, 17, এই যে এই লাইনটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমরা কি এরকম একটা লাইন টানবো নিচের দিকে, আর এখান থেকে উপর দিয়ে একটা লাইন টানবো। তাহলে অবশ্যই এরকম কোন জায়গায় মিলবে না কি? স্যার ওইটা 28 ছিল। 28 ছিল, তাহলে আর এদিকে আসবে 25, 26, 27, 28, এই যে এটা উপরের দিকে টানাও, তোমরা নিজের একটা লাইন টানবে উপরের দিকে, ভার্টিক্যাল লাইন 33 মনে হয় হবে স্যার, 33-34%। আচ্ছা হ্যাঁ, আর এটা হচ্ছে কত, যেটাই হোক, এখানে হচ্ছে কত, হচ্ছে 17, 15, 16 এরকম একটা হবে। তাহলে হচ্ছে মিলবে মোটামুটি বলা যায় এরকম একটা লাইন, 15, 16, 17 এরকম একটা লাইন মিলবে, এখানে মিলবে মোটামুটি এই পয়েন্টটা। হ্যাঁ, তাহলে হচ্ছে কত পার্সেন্ট, 20, 30, হ্যাঁ 30 চেয়ে একটু বেশি, সামান্য একটু বেশি, 30 চেয়ে, খুব বেশি না। এখন দেখি আমরা কত আছে। তাহলে আমাদের বলছে এটা হচ্ছে অরিজিনাল রিলেটিভ হিউমিডিটি। তাহলে অরিজিনাল হিউমিডিটি বের করছে কত, এখানে দেখো 34, 33 বলছো তোমরা, এই 34 দেখো, ঠিক আছে? বুঝতে পারছো এটা? স্যার 30 থেকে একটু বেশি, এটা যে বললেন স্যার, এটা যদি স্যার একটু দেখাইতে চান। আমি এখানে কিভাবে এখন ড্র করবো বলো, এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো তুমি
এখান থেকে বললাম 28, এই যে 28 এখানে এই পয়েন্টে, আমার তো মাউস পয়েন্ট দেখাচ্ছি আমি, 20 উপর 10 উপর দিকে যাও, আর এখান থেকে হচ্ছে কত 17, এই 15, 16, 17 এই যে লাইনটা এদিকে আসে, এখানে স্যার এদিকে কারো আসে। চোখে তো 33, কারো চোখে 34, তাহলে স্যার এক্সাক্ট মানটা হ্যাঁ, যদি না নেওয়া যায়? না কোনো সমস্যা নাই, তুমি 30 এর উপরে যখন ধরবো তখন আমি বুঝে নেবো তুমি ঠিক আছে। তুমি 31 থেকে 35 যাই দাও তাই রাইট, কোনো সমস্যা নাই। স্যার এখন এই জায়গাটা স্যার 30 বেশি কি করে ধরতেছেন স্যার এই জায়গায়? রিলেটিভ হিউমিডিটি লাইনটা হচ্ছে এইটা, এই লাইনটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, যেগুলো এখান থেকে আছে 20%, দেখো 10%, 20%, 30%, 40%, 50%, এগুলো রিলেটিভ হিউমিডিটি। তো এই যেহেতু মিলিতেছে কোন জায়গায়, এই পয়েন্টে মিলিতেছে, এই যে এই লাইনের একটু উপরে, এই লাইনটা তো 30%, আমি আনুমানিক ধরে নিচ্ছি এটা উপরে কি 32, 33 যেটা বলো না কেন ধরে নেবো। দেখো এখন বলছে ফাইনাল রিলেটিভ হিউমিডিটি। এখন ওই যে বলো স্যার স্যাচুরেশন টেম্পারেচারের যে লাইন আর হচ্ছে স্যার ওয়েট বাল্ব টেম্পারেচারের যে লাইন, এটা কি পুরোপুরি ওভারল্যাপ করবে? স্যার আমারটাতে মনে হচ্ছে স্যার পুরোপুরি না, একটু ডানে বামে আছে, মানে একটু 19-20 আছে স্যার। না, এটা একই লাইন হবে। আচ্ছা স্যার, এটা হচ্ছে শোনো, এটা হচ্ছে টেম্পারেচার লাইন একটা, আর তার উপরে যেটা আছে যে এটা হচ্ছে এনথালপি, স্পেসিফিক এনথালপি, দুটো আলাদা লাইন। স্যার বুঝতে পারছো? প্রায় সেম, এটা যখন ধরবো তখন এনথালপি বলবো, আর নিচেটা যখন কার্ভ ধরবো তখন আমরা বলবো এটাকে ওয়েট বাল্ব টেম্পারেচার। তো আমরা এখানে সেকেন্ড পয়েন্ট বের করি। 1 নম্বর পয়েন্ট ছিল, এখন বলছে 2 নম্বর পয়েন্ট কত, 2 নম্বর পয়েন্টটা কত ছিল টেম্পারেচার, এই যে ড্রাই বাল্ব টেম্পারেচার কত হয়েছে 15 ডিগ্রি হয়ে গেছে। ড্রাই বাল্ব টেম্পারেচার 15 ডিগ্রি, তো উইদাউট চেঞ্জিং ইটস ময়েশ্চার কন্টেন্ট, এই লাইনটা গুরুত্বপূর্ণ। তো ময়েশ্চার চেঞ্জ না হইলে তার স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট থাকবে, এই যে স্পেসিফিক হিউমিডিটি ডান পাশে যেটা দেওয়া আছে, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ আমার এই ম্যাথের স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার, না স্যার আগের স্ক্রিনে আছে। তো বলবা তো তোমরা, আমি তো স্ক্রিন শেয়ার করতে হবে প্রতিবার তাহলে। আচ্ছা এখন আছে না? জি স্যার। আচ্ছা, তো যে বলা আছে উইদাউট চেঞ্জিং ইটস ময়েশ্চার কন্টেন্ট, এই লাইনটা বলা আছে, তার মানে কি এখানে স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট থাকবে। এই যে স্পেসিফিক হিউমিডিটি লাইনটা হচ্ছে এটা ডান পাশে। তাহলে এই যে পয়েন্ট পেলাম 1 নম্বর পয়েন্ট, আর এখানে হচ্ছে 15 ডিগ্রি বলা আছে, ড্রাই বাল্ব টেম্পারেচার 15 ডিগ্রি নেমে গেছে, এটাকে উপরে হরিজন্টালে উঠাও, আবার এটাকে হচ্ছে কি এখান থেকে যেহেতু স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট বাম দিকে শুধু আনতে থাকো, একটা পয়েন্টে কি ক্রস হবে না, এটাকে ভার্টিক্যালি আর এটা হচ্ছে হরিজন্টালি, এই পয়েন্টটা পয়েন্ট 2 পাবো। তাহলে পয়েন্ট 2 তে আবার দেখবা হচ্ছে কি তার স্পেসিফিক হিউমিডিটি কত, রিলেটিভ হিউমিডিটি যেটা আছে এটা রিলেটিভ হিউমিডিটির মান কত, তাহলে পাই 1 ছিল এখানে, পাই 2 হবে এখানে, এটা অবশ্যই অনেক বেশি হবে। দেখো এখানে পাই 2 এর মান কত বলছে 73 ডিগ্রি সেলসিয়াস, 73%, ঠিক আছে? বলছে ফাইনাল রিলেটিভ হিউমিডিটি, তাহলে আমরা ফাইনাল রিলেটিভ হিউমিডিটি পেয়ে গেলাম পয়েন্ট 2 থেকে। আবার তার রেসপেক্টে বলে যদি এবার বলে যে ফাইনাল ওয়েট বাল্ব টেম্পারেচার কত, তাহলে তার ফাইনাল ওয়েট বাল্ব টেম্পারেচার কত হবে, এখান থেকে ওই যে স্যাচুরেশন কার্ভ যেটা আছে সেখানে যেখানে মিলিয়ে দিয়েছে এভাবে, সেই পয়েন্ট হচ্ছে তার ওয়েট বাল্ব টেম্পারেচার, সেটা এখানে দেওয়া আছে। ওয়েট বাল্ব টেম্পারেচার কত 12.2 ডিগ্রি সেলসিয়াস। বলো কারো কোনো প্রবলেম আছে বুঝতে? স্যার চার্টের দেখালে একটু ভালো হতো। চার্ট আমি ড্র করতে পারতেছি না। আচ্ছা দাঁড়াও, চার্টে একটা দেখাবো, চার্টে তো বুঝতে পারছি একটা দেখাচ্ছি, কেন দেখাতে কিন্তু গেলে কিন্তু আমি হচ্ছে শেষ করতে পারবো না সবগুলো সুন্দর মতো, একটাই দেখাবো চার্টে, বাকিগুলো নিজেরা করবো। স্যার অ্যানোটেশন আছে। খেয়াল করো এখানে কত ডিগ্রি ছিল প্রথমে 28 না? হ্যাঁ এই পয়েন্টটা না, এই পয়েন্ট না স্যার 28
ঠিক আছে, এখন আমি মাউস দিয়ে দেখাচ্ছি, ড্র করে দেখাচ্ছে, ডাটা দিয়ে আমি উপর দিয়ে গেলাম, এটাকে উপর দিকে যাবো প্রথমটাতে, ওকে এরকম গেলাম। এবার সেকেন্ডটাতে কত আছে 17, 15, 16, 17 এই পয়েন্ট, এই 17 এই পয়েন্টটা, এটাকে নিচের দিকে দিয়ে আনা হয়। ঠিক আছে, এবার না তো যে পয়েন্টটা মিলিত হয়েছে লাস্ট পর্যন্ত দেখা গেল যে এরকম একটা পয়েন্ট মিলিত হয়েছে। ঠিক আছে, এখানে পয়েন্টটা কত, এখানে কত 30%। ওকে, এই পয়েন্ট আছে কত 30%। এটা 30% হয় তাহলে আমি ধরে নিলাম যে পয়েন্টটা ক্রস করছে এটা হচ্ছে 34% বা 33, যেটা তুমি ধরো না, কোনো সমস্যা নাই। এটা গেল একটা। এবার সেকেন্ড বলছে পরে যেহেতু সেন্সিবল কুলিং, এই যে টেম্পারেচার দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস, এটা কম হয়ে গেছে কত 15 ডিগ্রি সেলসিয়াস, তাই না? জি স্যার। এই যে 15 ডিগ্রি সেলসিয়াস, এই যেটা, এবার 15 ডিগ্রি সেলসিয়াস লাইন কোনটা, এটা উপর দিয়ে যাও, গেলাম উপর দিয়ে গেলাম। আবার যেহেতু বলছি সেন্সিবল কি, সেন্সিবল কুলিং, সেন্সিবল কুলিং বলতে বোঝায় আমরা স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট থাকবে। এই স্পেসিফিক হিউমিডিটি লাইন হচ্ছে এটা, এই যে এই লাইন যেটা আছে এটা স্পেসিফিক হিউমিডিটি লাইন উপরের দিকে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি স্পেসিফিক হিউমিডিটি লাইন হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে লাইনটা এরকম, এই যে এটা এই লাইনটা কনস্ট্যান্ট লাইন। ওকে, এখন কি এখানে একটা মিলিত হয়েছে একটা পয়েন্টে, জি স্যার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.2। ওকে, তো এই পয়েন্ট হচ্ছে 2। এখন এই পয়েন্টের রেসপেক্টে যদি বলি আমি রিলেটিভ হিউমিডিটি কত, তো এটা হচ্ছে কত, মনে করো এটা একটু উপরে ক্রস করে, আমার তো এখানে আঁকাবাঁকা হয়ে গেছে, স্কেল ধরে টানলে সুন্দর মতো দেখা যাবে। দেখা যাচ্ছে এটা কত 70%, 70 এর একটু উপরে মনে হয়েছে, 70 একটু উপরে। তো এখানে ধরো তোমাদের বইয়ে দেখবা ধরে নিচ্ছে 73। ঠিক আছে, এটা হয়ে গেল। এবং যদি বলি এই পয়েন্টের রেসপেক্টে ফাইনাল হচ্ছে, ফাইনাল ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 1 নাম্বার আর ফাইনাল পয়েন্ট হচ্ছে 2 নাম্বার। এই ফাইনাল পয়েন্টের রেসপেক্টে তার হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার কত। তাহলে ঠিক আমরা যেরকম অ্যাঙ্গেলে যে লাইনগুলো দেওয়া আছে ওইরকম অ্যাঙ্গেল একটা লাইন টানবো, এরকম ভাবে যেরকম ভাবে টানবো। তাহলে কত, যে এই পয়েন্টটা এটা হচ্ছে তার ওয়েট বাল্ব টেম্পারেচার। 12.5 এর মতো স্যার। হ্যাঁ, হয়ে গেল। কার প্রবলেম আছে কোনো? স্যার ওয়েট বাল্ব টেম্পারেচারটা একটু আরেকবার বলবেন, এটা কেমনে বের করছেন? হোয়াইট বাল্ব টেম্পারেচার হচ্ছে কি বললাম, যে লাইনগুলো যেগুলো আছে এইগুলো হচ্ছে হোয়াইট বাল্ব টেম্পারেচার, যেগুলো ঠিক আছে, এই যে এগুলো সবগুলো হোয়াইট বাল্ব টেম্পারেচার। এখন যে পয়েন্টের ফাইনাল পয়েন্ট সেখানে ওটা লাইনটা আনো, যে লাইনটা হচ্ছে কি এই কার্ভকে যে পয়েন্টে মানে ছেদ করবে সেটাই হচ্ছে তার হোয়াইট বাল্ব টেম্পারেচার। জি স্যার, বুঝতে পারছি। কার কোনো প্রবলেম আছে? ধন্যবাদ। তাহলে হচ্ছে পরেরটাতে যাই। স্যার খাতায় তো কোনো চাইলে ক্যালকুলেশন দেখানো লাগবে না স্যার, জাস্ট গ্রাফ থেকে না কোনো ক্যালকুলেশন নাই, এটা কোনো ক্যালকুলেশন নাই, গ্রাফ থেকে করে বের করে আছে দিয়ে বাবা। এবার দেখা হচ্ছে কি সেন্সেবল হিটিং আসবে, আমার সেন্সেবল কুলিং এর শেষ হয়ে গেছে, যে 12.5 ছিল লাস্ট পর্যন্ত। এটা সেন্সেবল হিটিং কি সেম অবস্থা, যদি একটা কয়েলের মধ্যে দিয়ে কি এয়ার যেটা কয়েল আছে কয়েলের মধ্যে দিয়ে আছে হিটেড কয়েল বলে এটাকে যে আমরা রান্না করি এরকম কয়েল দ্বারা, ওরকম একটা কয়েল হিটিং করতেছে এটাতে। আর তার মধ্যে বাইরে থেকে এয়ার আসবে যার ড্রাই বাল্ব টেম্পারেচার বা তার টেম্পারেচার হচ্ছে TD1, আর যেটা অ্যাপারেটাস দেওয়া আছে হিটিং কয়েল সেটা টেম্পারেচার TD3, আর যেটা এয়ারটা এখানে আসার পরে কি হিটেড আপ হবে, হিট আপ হওয়ার পরে যে একটা বের হয়ে যাবে হিটেড এয়ার, সেটা হচ্ছে TD2। তিনটা টেম্পারেচার পেয়ে গেলাম এখানে। আর এখানে দেওয়া আছে যে কয়েলটার মধ্যে হচ্ছে স্টিম চালনা করছে, ঠিক আছে, স্টিমে চালনা করতে পারে বা হিটেড কয়েল হতে পারে, কোনো সমস্যা নাই, যে কোনো হতে পারে। আর এই পয়েন্ট গুলো হচ্ছে এখানে এই সাইকোমেট্রিক চার্জ যেটা ডান পাশে এখানে ভরাইছে যে TD1, TD2, TD3। যেটা হচ্ছে সেন্সিবল হিটিং, দ্যাট মিনস তার স্পেসিফিক হিউমিডিটি বা ময়েশ্চার কন্টেন্টের কোনো চেঞ্জ হবে না, নরমালি স্পেসিফিক হিউমিডিটি চেঞ্জ হয় না। তো স্পেসিফিক হিউমিডিটি লাইন কোনটা, এটা তাই না, এই যে হরিজন্টাল দেওয়া আছে, তার মানে স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট। তার রেসপেক্টে এনথালপি বের করতে বলে যাই বলে আমরা বের করতে পারবো, সমস্যা নাই। এটা ছিল আমাদের সেন্সিবল হিটিং এর জন্য। ওকে,
তো সেন্সিবল হিটিং এর জন্য এখানে নরমালি কি হয়, সেন্সিবল হিটিং যে হলো সেটা আমরা বুঝবো কিভাবে, তারা হচ্ছে যে এনথালপি আছে এনথালপি থেকে আমরা লিখতে পারি H is equal to H2 minus H1। H2 কোনটা, ওই যে হিট আপ হওয়ার পরে 0.2, আর হিটিং এর আগে যে এয়ার ছিল TD1 সেটার পয়েন্ট হচ্ছে 1, তাহলে 1 থেকে 2 এর দিকে যে অ্যারো চিহ্ন দেখানো আছে ডান পাশে দেখো, মানে হচ্ছে কি হিটিং হইছে। এবং এই পয়েন্টের 1 এর রেসপেক্ট হচ্ছে H1, পয়েন্ট 2 এর রেসপেক্ট হচ্ছে H2। H2 থেকে H1 যদি মাইনাস করি যেটুকু এনথালপি হবে সেটুকু হচ্ছে আমরা হিট এডিশন, হিট আপ হইছে এইটুকুই। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে কি H2 minus H1, এবং এটাকে এও লিখতে পারি আমরা, যে আমরা আগে দেখেছিলাম যে CPA TD2 টেম্পারেচার রেসপেক্টে TD2 minus TD1 প্লাস হচ্ছে KW CPS TD2 minus TD1। ঠিক আছে, এখন CPA আর CPS টা কি তোমাদেরকে আগে বলা হয়েছিল? CPA টা কি ছিল? স্পেসিফিক হিট অফ কি এয়ার, ড্রাই এয়ার। আর CPS মানে স্পেসিফিক হিট অফ স্টিম ভেপার স্টিম বা সুপার হিটেড ভেপার স্টিম যেটা আছে সেটা। তাহলে নরমাল এয়ার এর জন্য যোগ করতে হবে একটা, আর একটা হচ্ছে কি আমাদের যে স্টিম আছে স্টিম চালনা, যেতে এখানে স্টিম চালনা করতেছি দেখো ভিতর দিয়ে, আর এখানে এয়ার আছে, এই দুটোর জন্য যোগ করতে হবে। লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করে যেটা আসলো সেটা হচ্ছে কি হলো CPM TD2 minus TD1। CPM টা কি, এটাকে বলছে একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে বলছে হিউমিড স্পেসিফিক হিট, এবং এর ভ্যালু ফিক্সড, সেটা হচ্ছে 1.022 কিলোজুল পার কেজি কেলভিন। টোটাল হিট অ্যাডেড আমরা বলবো H is equal to, যদি ভ্যালুটা যদি বসে দিই এখানে তাহলে হবে 1.022 TD2 minus TD1। এটা হচ্ছে আমাদের কতটুকু হিট অ্যাডিশন হলো সেন্সিবল হিটিং এর জন্য। তাহলে আমরা নিচে দিকে দেখি, আবার নিচে দিকে যাই, এবং একটা আগে একটা ফ্যাক্টর দেখছিলাম বাইপাস ফ্যাক্টর বলা ছিল, হ্যাঁ ক্লাসটা খেয়াল করে পরে একটু দেখো। তো বাইপাস ফ্যাক্টরটা আমরা আবার একটু বলি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এভাবে বের করবো যে টেম্পারেচার বা সেন্সিবল হিটিং যদি বলি তাহলে হিটিং ইফেক্টের পরে অবস্থা ডিভাইডেড বাই হিটিং হওয়ার আগের অবস্থা, এবং সহজে মনে রাখবা। যদি এখানে বলি হিটিং হওয়ার পরের অবস্থা মানে কি, TD3 মানে কি ছিল, এটা TD3 মানে হচ্ছে ছিল হিটিং কয়েল থেকে মাইনাস হবে কি এই যে এয়ার যেটা আউট হচ্ছে, মানে TD2 minus TD1, আর আগে ডিভাইডেড বাই আগের অবস্থা মানে কি এই যে TD3 minus TD1, এই যে TD3 minus TD2, TD3 minus TD1। আর এফিসিয়েন্সি কিন্তু বের করা যাবে, সেটা হচ্ছে 1 থেকে মাইনাস করলে বাইপাস ফ্যাক্টরটা মাইনাস করলে হচ্ছে এফিসিয়েন্সি বের হয়ে যাবে। ওকে, তো এই একটা ছোট একটা ম্যাথ আছে, আবার এই ম্যাথটা করতে যাচ্ছি না, আর একটু কঠিন ম্যাথ করবে এরপরে, একটা কঠিন আছে। তো এরপর হচ্ছে হিউমিডিফিকেশন এন্ড ডিহিউমিডিফিকেশন। এখন হচ্ছে কি হিউমিডিফিকেশন বলতে বোঝায় যে টেম্পারেচার আছে এয়ার, সেই টেম্পারেচার সেম থাকবে, কিন্তু আমরা সেখানে কি কিছু ময়েশ্চার অ্যাড করে দিব। ময়েশ্চার মিন্স হচ্ছে কি বলছিলাম আমরা, ময়েশ্চার কথা বলে ময়েশ্চার কাকে বলে? বলো একজন, 25 আছো? 25 আছো? জি স্যার। ময়েশ্চার কাকে বলে বলো তো? স্যার ময়েশ্চার মানে হচ্ছে স্যার যদি বাতাসের হিসাব করি তাহলে স্যার যে পানির যে অণুগুলো এগুলো ময়েশ্চার স্যার। ময়েশ্চার মানে সাইকোমেট্রি চ্যাট আছে? জি স্যার। দেখাও তো দেখি, ভিডিও কল দেখাও তো। স্যার আচ্ছা নাকি? জি স্যার। স্যার দেখা যাচ্ছে না স্যার? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি, তাহলে ময়েশ্চার হচ্ছে কি আমি কিছু ময়েশ্চার অ্যাড করে দিব, কিন্তু ড্রাই বাল্ব টেম্পারেচার হচ্ছে সেম থাকবে, এটাকে বলবো আমরা হচ্ছে কি হিউমিডিফিকেশন। ঠিক ডিহিউমিডিফিকেশন মানে ময়েশ্চার কমিয়ে দিব, কিন্তু ড্রাই বাল্ব টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে বা সেম থাকবে। ওকে, তো দুটো গেল হিউমিডিফিকেশন এন্ড ডিহিউমিডিফিকেশন।
না আমরা চাচ্ছি এটা ফিগার যাই, যদি হিউমিডিফিকেশন ফিগারটা কেমন হবে, এই যে ডাইভাল টেম্পারেচার সেম দেখো 0.1 থেকে 0.2 তে যাচ্ছে, একই কনস্ট্যান্ট লাইন আছে ডাইভাল টেম্পারেচারের জন্য, বাট স্পেসিফিক হিউমিডিটি চেঞ্জ হয়ে গেছে W1 থেকে W2, যেহেতু ময়েশ্চার চেঞ্জ হচ্ছে। সিমিলারলি এখানে ডিহিউমিডিফিকেশন, তার মানে কি ময়েশ্চার কমে যাচ্ছে, তার মানে কি যে W1 থেকে W2 তে নেমে আসবে, নিচের দিকে অ্যারো দেওয়া আছে, নেমে গেছে, বাট ডাইভাল টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। এটা ছিল হিউমিডিফিকেশন এন্ড ডিহিউমিডিফিকেশন। তো একটু ডিটেইলস আছে, এটা একটু পড়ে নেবা, আমি সংক্ষেপে একটু বলে দিই লাইন, মেইন লাইনটা, সেটা হচ্ছে কি দ্য চেঞ্জ ইন এনথালপি পার কেজি অফ ড্রাই এয়ার। তাহলে যে এনথালপিটা চেঞ্জ হচ্ছে এখানে, যেখানে যদি বলি তাহলে কি H2 মাইনাস H1, এখানে বলি তাহলে হবে H1 মাইনাস H2, এটা হচ্ছে এনথালপি চেঞ্জ। তাহলে এনথালপি চেঞ্জটা কার সমান হবে, কি ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন ইনটু তার কি এই যে স্পেসিফিক হিউমিডিটির পার্থক্য যেটা, সেটা জিনিসটা বলছে the change in enthalpy per kg of dry air is the latent heat of vaporization of the increased moisture. কতটুকু ময়েশ্চার ইনক্রিজ হচ্ছে সেইটুকুর সাথে আমরা গুণ দিব হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, এটা গুণ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে তার এনথালপি চেঞ্জ। তুমি দেখলাম হচ্ছে H2 minus H1 is equal to HFGD, এটা মানে হচ্ছে ড্রাই বাল্বের জন্য ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, আর W2 মানে W1 হচ্ছে তার ময়েশ্চার কন্টেন্ট চেঞ্জ কতটুকু হয়েছে সেটুকু। ঠিক যদি ডিহিউমিডিফিকেশনের জন্য বলতাম তাহলে H2 minus H1 না দিয়ে বলতাম আমরা এই যে H1 minus H2, বাকি সেম। তো এরকম ভাবে আমরা একটা ফ্যাক্টর দেখবো, সেন্সিবল হিট ফ্যাক্টর। সেন্সিবল হিট ফ্যাক্টর কাকে বলবো? It is a ratio of sensible heat to total heat. আমরা জানি হিট নরমাল দুই রকম ভাবে হয়, একটা সেন্সিবল হিট, একটা হচ্ছে ল্যাটেন্ট হিট, তাই না? তো সেন্সিবল হিটের এখানে যে সেন্সিবল হিট ফ্যাক্টর হচ্ছে সেন্সিবল হিট ডিভাইডেড বাই টোটাল হিট। টোটাল হিট মিন্স সামেশন অফ সেন্সিবল হিট প্লাস ল্যাটেন্ট হিট। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, নিজেরা দেখো, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য significance of the sensible heat factor. Okay, এটা দেখবা, এটা চেঞ্জ হলে কি চেঞ্জ হয় নরমালি সেটা দেখতে হবে একটু। এবার এখানে দেখা, তাহলে এবার আমরা কি করব, যে ডিহিউমিডিফিকেশন যে করতেছি মানে কি সেখানে ময়েশ্চার কমাই দিচ্ছি। তো নরমালি চিন্তা করো আমাদের বাস্তব জীবনে কি হয়, প্রচুর হচ্ছে ঠান্ডা আছে, এখন শীতকাল অনেক কুয়াশা পড়ে, তো ঠান্ডা যেহেতু হচ্ছে আবহাওয়া তার মানে কুলিং। শীতকাল আগের চেয়ে কমে গেছে, মানে গ্রীষ্মকালের চেয়ে কমে গেছে বাতাসের টেম্পারেচার, সেটা হচ্ছে কুলিং হচ্ছে। আর ডিহিউমিডিফিকেশন হচ্ছে কিনা বলতো, দেখ কুয়াশা যেগুলো আছে সেগুলো ওয়াটার পার্টিকেল কি করছে, জমে জমে কুয়াশা হয়ে পড়ে যাচ্ছে, বাতাসে কি আর্দ্রতা কমে আছে না? জি স্যার, হ্যাঁ, কি সুন্দর সমস্যা হচ্ছে না স্যার? আচ্ছা, চিন্তা করো, তাহলে আমরা এই জন্য ওই যে বলি না শীতকালে হচ্ছে মানুষের ঠোঁট ফাটে, শরীরে চামড়া শুষ্ক হয়ে যায়, মানে কি বাতাসে আসলে আর্দ্রতা কম আছে, সেটা আর্দ্রতা কি করার জন্য, ওই যে ব্যালেন্স করার জন্য আমাদের শরীর থেকে যে ওয়াটার পার্টিকেল আছে, ময়েশ্চার আছে, সেগুলো হচ্ছে শুষে নিয়ে যাচ্ছে ব্যালেন্স করার জন্য। এটাই তো বলি আমরা শীতকালে হচ্ছে ঠোঁট ফেটে গেছে, এটা ফেটে গেছে, তাই না, শরীর ফেটে গেছে। তোর মানে কি হচ্ছে বাইরে শীতকালে কুলিং এবং ডিহিউমিডিফিকেশন দুটোই হচ্ছে, তাই না? তো আমরা কি করি, আর যদি গরমকালে চিন্তা করি উল্টা, সেটা হচ্ছে হিটিং এন্ড হিউমিডিফিকেশন। আমরা দেখবো একটু পরে হিটিং এন্ড হিউমিডিফিকেশন, সেটা শীতের কালের তুলনায় হচ্ছে বাতাসের টেম্পারেচার বেশি থাকে, সেটা হচ্ছে হিটিং। রুম টেম্পারেচার যেটা নরমাল 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি বা 20 ডিগ্রি সেলসিয়াস, তার চেয়ে অনেক বেশি থাকে টেম্পারেচার। দেখা গেছে গরমের দিনে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার উঠে যায়। আর তখন হিউমিডিফিকেশন হয় কেন, আমাদের পুকুর, নদী, নালা বা যেগুলো ওয়াটার সারফেস আছে, ওপেন সারফেস আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার হয়ে যায় এবং বাষ্প হয়ে আকাশে অবস্থান নেয়, এবং সেখান থেকে কি এত বেশি
ময়েশ্চার থাকে যে সেখান থেকে কি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি শুরু হয়ে যায়, মেঘ করে বৃষ্টি হয়, তাই তো? এখন হচ্ছে কি, এবার মানে আসলে এগুলো রিলেটেড কথাবার্তা আর কি, সাইকোমেট্রি অনেক কথা বলতে হয়। তো রিলেটিভ হিউমিডিটি একটা টার্ম পড়ছি। তো বৃষ্টি কখন হয়? রিলেটিভ হিউমিডিটি কাকে বলছিলাম? বাতাসের সম্পৃক্ততা, মানে ম্যাক্সিমাম সে জলীয় বাষ্প কতটুকু নিতে পারবে যেন বৃষ্টি হবে না। তো 100% যখন স্যাচুরেটেড, দ্যাট মিনস ওই প্লেসের এয়ারটা ওই সর্বোচ্চ ময়েশ্চার নিতে পারবে, তার চেয়ে বেশি সে ধারণ করতে পারবে না। দ্যাট মিনস তার রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 100%। রিলেটিভ হিউমিডিটি যদি 100% বেশি হয় তাহলে কি হবে, ওইগুলো জমে যাবে, ওই যে ময়েশ্চার যেগুলো সেগুলো জমে যাবে একটা, যেহেতু সম্পৃক্ততার বেশি হয়ে গেছে সেটা জমে যাবে, তাকে আমরা বলি মেঘ করছে। এবং যখন এটা কি বেশি আর ধরে রাখতে পারবে না, তখন সেটা বৃষ্টি হয়ে পার্টিকেল গুলো নিচে পড়ে যায়, ঠিক আছে? দ্যাট মিনস তখন হচ্ছে হিটিং এন্ড হিউমিডিফিকেশন হয়। আচ্ছা, তো আমরা এখানে দেখি, এটা হচ্ছে বলছে দিস প্রসেস ইজ জেনারেলি ইউজড ইন সামার এয়ার কন্ডিশনিং। সামার যে গ্রীষ্মকালে কি করা হয়, এটা ইউজ করা হয় কেন? টু কুল এন্ড হিউমিডিফাই দ্য এয়ার। ওই যে তখন প্রচন্ড গরম থাকে তখন হচ্ছে কি কুল করার জন্য এবং ময়েশ্চার কমানোর জন্য সেটা ইউজ করা হয়, কারণ ময়েশ্চার যত বেশি হবে তত বেশি ঘাম হবে শরীরে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সাইকোমেট্রি চার্ট একটু দেখি, এটা কথা বললাম। এখানে দেখো দুটো টেম্পারেচার দেওয়া আছে, একটা TD1, একটা হচ্ছে TD2। যদি বলে কুলিং, একটা হচ্ছে ডিহিউমিডিফিকেশন। তো কুলিংটা দেখানো হয়েছে যে 1 থেকে এ পদ দেখতে পাচ্ছ না, 1 থেকে এ, এই যে এ একটা লাইন, এখানে মেরে দুইটা লাইন, 1 থেকে এ একটা লাইন, আর এই থেকে 2 এ একটা লাইন, দুইটা লাইন, ঠিক আছে? 1 থেকে এ একটা লাইন, এ থেকে 2 একটা লাইন। তো 1 থেকে এ লাইন যেটা, এটা হচ্ছে সেন্সিবল কুলিং। কুল হচ্ছে, দেখো টেম্পারেচার এখানে এই পয়েন্টের টেম্পারেচার TD1, ঠিক এই পয়েন্টের টেম্পারেচার হচ্ছে TD2, ঠিক আছে? ওকে, তো TD1 আর TD2 পেয়ে গেলাম। তো এইটা যে মাইনাস, দেখো পার্থক্য হয়ে গেছে, টেম্পারেচার কমে গেছে, তার মানে হচ্ছে এখানে সেন্সিবল কুলিং হয়েছে। সিমিলারলি এখন বলবো হচ্ছে কি ডিহিউমিডিফিকেশন। ডিহিউমিডিফিকেশন মানে কি তার স্পেসিফিক হিউমিডিটি কমে যাবে। তো দেখো এই যে W1 ছিল সেটা কমে W2 হয়ে গেছে, এই পয়েন্টে দেখো 1 পয়েন্ট আর 2 পয়েন্ট। এখন যদি আমরা একসাথে বলি যে সেন্সিবল কুলিং এবং হচ্ছে কি ডিহিউমিডিফিকেশন, তাহলে এই যে এই একটা লাইন, এই একটা লাইন, দুটো পেলাম, সেটাকে আমরা কি যোগ করে দেব, একটা কনস্ট্যান্ট লাইন পেয়ে গেছে। এবার লাইনটা বলবো 1 থেকে 2, তার মানে হচ্ছে 1 থেকে 2 লাইনটা হচ্ছে বলবো একসাথে কুলিং এবং ডিহিউমিডিফিকেশন লাইন। ওকে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি হয় কোনটা, ওখানে যে রিলেটিভ হিউমিডিটি লাইন আছে, যে বাঁকা বাঁকা লাইনগুলো এরকম ভাবে ছিল 10%, 20%, 30%, ওই রকম ভাবে কার্ভ হওয়ার কথা, ডট 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 লাইন দ্বারা তাই বোঝাইছে। নর্মালি কার্ভ হওয়ার কথা, কিন্তু আমাদের কার্ভ হলে ক্যালকুলেশন করতে খুবই ঝামেলা। আর নর্মালি এই ধরনের হচ্ছে ইকুয়েশন মানে এর মধ্যে ফিগারের মধ্যে ইনিশিয়াল পয়েন্ট মানে 1 এবং ফাইনাল পয়েন্ট মানে 2, এই দুইটা পয়েন্ট জানলেই প্রপার্টি বের করা যায়। এই জন্য ক্যালকুলেশনের সুবিধার্থে কি জাস্ট হরিজন্টাল লাইন মানে সোজা একটা লাইন চিন্তা করছে, স্ট্রেট লাইন চিন্তা করছে, কোনো কার্ভ চিন্তা করে নাই। মানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ডটেড লাইনটা, কিন্তু আমরা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে বইগুলোতে জাস্ট ডিরেক্ট লাইন চিন্তা করছে। এখন আমরা কুলিং এন্ড ডিহিউমিডিফিকেশনের একটা ম্যাথ দেখবো। এখানে অনেক কথাবার্তা, ওই যে সেন্সিবল হিট ফ্যাক্টর কিভাবে বের করছে এটাকে বললাম, সেন্সিবল হিট ডিভাইড বাই ল্যাটেন্ট টোটাল হিট। তো সেন্সিবল হিট এখানে কত বলো তো? হিটের কথা বললে সেন্সিবল হিট হচ্ছে কত? সেন্সিবল কুলিং কোথায় কোথায় হয়েছে? 0.1 পয়েন্ট এ, এই দুইটা। তার মানে এই সেন্সিবল হিট হচ্ছে H1 মাইনাস HA, তাই না? এই দুইটা পয়েন্টের পার্থক্য, H1 মাইনাস HA। আর স্পেসিফিক যে আর হচ্ছে কি যে ডিহিউমিডিফিকেশনের জন্য কতটুকু এনথালপি চেঞ্জ হয়েছে? HA মাইনাস H2, HA মাইনাস H2। তাহলে মানে সেটা এইটুকু স্পেসিফিক হিউমিডিটির জন্য যেটুকু চেঞ্জ হয়েছে এটা হচ্ছে ল্যাটেন্ট হিট।
উপরটা সেন্সিবল হিট, নিচে ল্যাটেন্ট হিট। তো টোটাল হিট কত? এই দুটো যোগফল। H1 minus হ্যাঁ দেখো তো এর সাথে মিলে কিনা, যে সেন্সিবল হিট ফ্যাক্টর, এই যে সেন্সিবল হিট ফ্যাক্টর, এটা দেখো তো মিলে কিনা। এই যে এই প্রথমটা হচ্ছে সেন্সিবল হিট H1 মাইনাস H এ, আর টোটাল যদি বলি টোটাল মানে কি H1 মাইনাস H2, আর H1 মাইনাস H2 মানে কি ওই যে H1 মাইনাস H এ প্লাস H এ মাইনাস H2, সেটা যোগ করলে এটা হয়ে যায় যে 0.1 আর 0.2 দুটোর মধ্যে। ওকে, আমরা এবার এই ম্যাটারটা দেখি। সবাই শোনো, যেটা আমি জানি তোমরা এরপরে অনেকে হচ্ছে চার্ট নিয়ে আসো নাই বা হচ্ছে ফাঁকিবাজি করো না, ঘুমাচ্ছ, আমি এটা বুঝতেছি, এটা কমন সেন্স থেকে বোঝা যায় আর কি, অনেকে করবা। বাট এখন যদি না বোঝো না, এগুলো নিজে নিজে বুঝতে পারবো না, না ধরে ধরে বুঝাইলে। আমি আমার মতো সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন তোমরা গ্রাফ গুলো বুঝো আর কি। রিডিং তো মুখস্থ করতেই পারবো পরে, কিন্তু এগুলো না বুঝলে পরীক্ষা খাতা কোনো লাভ হবে না, বের করতে পারবো না। এই জন্য ধরে ধরে শিখো নিজে নিজে, এই জন্য বলছি চার্ট রাখতে, নিজে হাতে শিখো, কখনো ভুলবো না। দেখো, atmospheric air at 30 degrees Celsius drive out temperature and 45 degrees Celsius, 45% relative humidity is to be conditioned to 17 degrees Celsius. তাহলে 30 ডিগ্রিটাকে নেমে আসবে কত? 17 ডিগ্রি সেলসিয়াস drive out temperature and 15 degree Celsius oil bulb temperature. আচ্ছা, find the amount of heat rejected by the air. Also find the sensible heat factor of the process. Sensible heat factor বের করতে বলছে, যেটা আর কি উপজেলা ছিল, এটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এবার এখানে দেখি আমরা প্রথম কি আছে। ওয়াইড বাল্ব টেম্পারেচার, ড্রাই বাল্ব টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, এই যে 30, বুঝতে পারছো? এই যে 30 ডিগ্রি ড্রাই বাল্ব বসালাম। রিলেটিভ হিউমিডিটি 45 ডিগ্রি, 45% দেওয়া আছে। এই রিলেটিভ হিউমিডিটি 45% লাইনের মধ্যে যাবা, ক্রস করবে, দেখাইতে হবে নাকি পারবা? স্যার আরেকবার একটু বলেন স্যার। এটা আচ্ছা, তোমরা যদি আমাকে ভ্যালু গুলো বললো বসানোর সময়, আমি একটু করে বসাচ্ছি, ঠিক আছে? দেখো আমরা হচ্ছে সাইকোমেট্রিক চার্ট, স্ক্রিন শেয়ার, চার্ট দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা দেখো, ড্রাইভার টেম্পারেচার কত দেওয়া ছিল বলো তো? স্যার টিডিএ হলো 30 ছিল স্যার, 30 ডিগ্রি। কত? স্যার এয়ার এর হলো 30 ডিগ্রি স্যার। 30, তাহলে হচ্ছে এই পয়েন্টটা 30 তাই না? ওকে, এটাকে উপর দিকে উঠাও। উপর দিকে উঠালাম। আর রিলেটিভ হিউমিডিটি কত ছিল সেখানে? 45, তাহলে হচ্ছে যে 40 50 45%, মানে এই একটা পয়েন্ট এরকম মাঝে মাঝে জায়গা, এই যে এরকম এরকম, তাহলে এই পয়েন্ট হচ্ছে 1, এটা হচ্ছে 0.1, ঠিক আছে? তো এই ক্রস যেখানে আছে সেটা 0.1। তারপর হচ্ছে বলো এবার ড্রাইভার টেম্পারেচার কত আছে লাস্ট, কমে গেছে কততে? 17। তাহলে যে 15 16 17, এই পয়েন্টটা 17, তাহলে তোমার উপর দিয়ে গেলাম এরকম। আর সেখানে আরেকটা প্রপার্টি দেওয়া আছে, বের করা যাবে। দেখো তো কি আছে আরেকটা প্রপার্টি, ওয়াইড বাল্ব টেম্পারেচার দেওয়া আছে বেবি, কত দেখো তো? 15। ওয়াইড বাল্ব ডিগ্রি 15, তাহলে 15 হচ্ছে এটাই, যেটা এই পয়েন্টটা। এখানে যেদিকে আসো মিলে দিয়েছে এখানে ক্রস, ঠিক আছে? ওকে, এটা 0.2। এবার কি করবো, এটাকে দুইটাকে যোগ করতে হবে। মানে এরকম একটা লাইন টানা এখানে, এই যে এরকম একটা হরিজন্টাল লাইন টানো, আর এখানে একটা ভার্টিক্যাল লাইন টানো, এই যে। তাহলে কি তারা এক জায়গায় কে ক্রস হচ্ছে না উপরে, এই জায়গায় এখানে? হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে এ পয়েন্ট,
যেটা এই বলছিলাম আমরা এ তার মানে এই যে 1 থেকে এ এটা সেন্সিবল কুলিং, আর এ থেকে 2 পয়েন্ট যেটা আছে এই যে পয়েন্টটা এইটুকু হচ্ছে তার ডিহিউমিডিফিকেশন, ওই যে হ্যাঁ ডিহিউমিডিফিকেশন। তাহলে আমরা বলছিলাম কি এবার হচ্ছে আমরা যোগ করে দিব জিনিসটা এরকম, এই যে কার্ভ জিনিসটা এরকম মানে কার্ভ হওয়ার কথা ছিল এরকম কার্ভ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ডিরেক্টলি যোগ করে দিব এরকম স্ট্রেট লাইন করে দিব। তাহলে দেখা আগের মতো হয়ে গেছে 1 a 2। তাহলে আমাদের দরকার মেইনলি এনথালপির মানটা। তাহলে 1 এর রেসপেক্টে এনথালপি কত, যে উপরে লাইন, a এর রেসপেক্টে এনথালপি কত উপরে লাইন, 2 এর হ্যাঁ হ্যাঁ 2 এর রেসপেক্টে এনথালপি কত উপরে লাইন। তো তিনটা এনথালপি, এই যে এনথালপি লাইন এটা, এই যে এনথালপি লাইন এটা, এটা এনথালপি লাইন উপরে দেওয়া আছে, দেখবে এই যে এনথালপি দেওয়া আছে এখানে। তাহলে কি তিনটা এনথালপি পেয়ে যাবো না? জি স্যার। ওকে, তাহলে তো হয়ে গেল। এবার আমরা ম্যাথে ফিরে যাই। দেখো মিলছে এখানে, ফিগারটা দেখে কি মনে হয় যে 37.22 এই ফিগারটা দেখো, S1 S2 আর এই পয়েন্ট পেয়ে গেলাম a এর রেসপেক্টে S2 S1 পেয়ে গেলাম, ঠিক আছে? দেখো পয়েন্টগুলো, তাহলে সুন্দর মতো আমরা সেখান থেকে অ্যান্সারটা বের করতে পারবো। আমাদের অ্যান্সার হচ্ছে সেন্সিবল হিট ফ্যাক্টর, তার জন্য লাগবে S1 SA S1 S2, পারবো না? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। গুড। এবার আমরা দেখবো হচ্ছে হিটিং এন্ড হিউমিডিফিকেশন। তাহলে আশা করি হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আমরা যে অঙ্ক করলাম আমরা তো ফিগার থেকে বের করে দেখা দিছি, এখন ওরকম ফিগারকে আমাদের আর্ট করে দিতে হবে? না না না, ফিগার আউট করে দিতে হবে না। আচ্ছা, তোমার অ্যান্সার হইলে হইছে বইয়ের মধ্যে। ম্যাক্সিমাম করতে পারে এটুকু, এটুকু করা ভালো যে তুমি বুঝে করছো না আরেকজন থেকে দেখে করছো, মুখস্থ করছো। তার জন্য হচ্ছে এই যে এরকম চার্ট আছে, এরকম নিজে ওই যে অঙ্কের পাশে এরকম করে দেখাই দিবা চার্টের মধ্যে 1 পয়েন্ট কোনটা 2 পয়েন্ট কোনটা এরকম ভাবে ঠিক এরকম ভাবে দেখাই দিবা, ঠিক আছে? এবার হিটিং এন্ড হিউমিডিফিকেশন, তাহলে এখানে বেশি কথা বলতে হবে না, ঠিক আছে? উল্টা হিটিং ও হবে মানে টেম্পারেচার বাড়বে, আবার হিউমিডিফিকেশন হবে। দেখো যে টেম্পারেচার বাড়তেছে এখানে, আর হিউমিডিফিকেশন হচ্ছে মানে উপর দিকে যাচ্ছে, আগেরটা নিচে আসছে নামতেছে, এটা উপর দিকে যাচ্ছে, মানে স্পেসিফিক হিউমিডিটি বেড়ে যাবে এখানে। তো সেম অবস্থা আমরা সেন্সিবল হিট ফ্যাক্টর আগের মতো হুবহু, আমি এই জন্য উপরে বলে বলতেছি না, সেন্সিবল হিট ফ্যাক্টর আগের মতো বের করবো, সেন্সিবল হিট ডিভাইড বাই দ্য টোটাল হিট। ওকে, আমরা ম্যাথ করবো, ম্যাথের মধ্যে দেখালে সুন্দর হয়। দেখো বলা আছে অ্যাটমসফিয়ারিক এয়ার ড্রাইভার টেম্পারেচার 16, রিলেটিভ হিউমিডিটি 25 ডিগ্রি, আগের মতো সেম বসাবো। Relative humidity passes through a furnace and then through a humidifier. এই যে বলা আছে humidifier মানে humidification হবে, বোঝা যাচ্ছে। In such a way that the final dry bulb temperature is final কত দেওয়া আছে 2 পয়েন্টে, dry bulb 30, relative humidity 50%। দুটো পয়েন্ট পেয়ে গেলাম এই প্রপার্টির জন্য, এই একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট পেয়ে গেলাম। Find the heat and moisture added to the air, কতটুকু ময়েশ্চার এড হলো মানে কি হলো, W2 - W1 ডিফারেন্সটা বের করতে বলছে। এন্ড অলসো ডিটারমাইন দ্য সেন্সিবল হিট ফ্যাক্টর, সেন্সিবল হিট ফ্যাক্টর উপর যেটা আছে এটা বের করতে বলছে। সোজা হ্যাঁ, বারবার নিজেরা বহাইতে একেবারে ইজি নাকি? আচ্ছা দেখো তাহলে তাও আমরা করি নাকি, ফিগারের মধ্যে করলে যদি সমস্যা হয় তোমাদের। বলো প্রথম ট্রাইবাল টেম্পারেচার কত ছিল? আচ্ছা প্রথম ছিল কিসে 16 ডিগ্রি সেলসিয়াস, প্রথম ছিল কি সাইকোমেট্রিক চার্টে কেন বলো তুমি? প্রথম ছিল হ্যাঁ 16 প্রথম ছিল 16, তাহলে হচ্ছে যে 15-16, ঠিক আছে? রিলেটিভ হিউমিডিটি কত পার্সেন্ট? ও আচ্ছা 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 আচ্ছা, দেখতে পাচ্ছ এই 16। তারপর এখানে রিলেটিভ হিউমিডিটি কত ছিল? 25%। 25, তাহলে যে 20, এই যে 20 এটা 25 মানে মাঝামাঝি কোন একটা জায়গা, আমরা এটা হচ্ছে উপর দিকে উঠিয়ে দিলাম
আর এই মাঝামাঝি একটা জায়গা হবে, এরকম একটা মাঝামাঝি জায়গা ধরলাম এই পয়েন্টই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পয়েন্ট একটা পেয়ে গেলাম, পয়েন্ট 1 পয়েন্ট 2 দরকার। পয়েন্ট 2 এর জন্য কি দিয়েছে প্রপার্টি? ড্রাইভার কোড দেওয়া আছে 30 এই যে 30, তার রিলেটিভ হিউমিডিটি কত পার্সেন্ট? 50%। 50, দ্যাট মিন্স এই লাইনটা, এই যে এটা পয়েন্ট 2। ওকে, তাহলে আমরা এখানে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, একটা 16 ডিগ্রি সেলসিয়াসের জন্য আর একটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য, ঠিক আছে? এই পয়েন্ট দুটো আমরা যোগ করে দেই, দুটো পয়েন্টকে স্কেল ধরে সুন্দর মতো যোগ করে দিব এরকম, ঠিক আছে? পয়েন্ট 1 পয়েন্ট 2। এবার নিচে এটাকে হরিজন্টালি আনো, এটাকে ভার্টিক্যালি নিচে নামাও, একটা পয়েন্ট পাবো নাকি এখানে ক্রস করছে, এটা হচ্ছে এ, বোঝা গেছে কি? স্যার আচ্ছা যাই হোক, এটা একটু উপরের দিকে ইয়ে হবে আর কি, উপরের দিকে হবে যেহেতু হয়েছে ইয়ে হচ্ছে হিউমিডিফিকেশন হচ্ছে, বাড়বে তাহলে। তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। আর এদিকে হিটিং হচ্ছে, এই যে হিটিং, তাহলে সেন্সিবল হিটিং 1 থেকে A, আর ল্যাটেন্ট হিট যদি বলি তাহলে A থেকে 2। টোটাল যদি প্রসেসটা বলি হিটিং এন্ড হিউমিডিফিকেশন, তাহলে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2। তাহলে এর রেসপেক্টিভ কি কি প্রপার্টি বের করতে বলছে আমাদের বলো তো? H1 বের করতে হবে, H1 H2 HA, W1 W2 এসবগুলো বের করতে হবে। তাহলে H1 এর জন্য কি, এই পয়েন্টের জন্য ঠিক যেভাবে আছে এভাবে উপর দিকে, যেটা HA পয়েন্টের জন্য ঠিক উপর দিকে এনথালপি কত, এই যে 2 পয়েন্টের জন্য এনথালপি কত উপর দিকে। তো তিনটা পাবো না, একটা দুইটা তিনটা পাবো। জি স্যার। এবার পয়েন্ট 1 আর পয়েন্ট W এর মান কত, W2 এই যে এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো W1 এর মান কত, W1 এই যে এটা, এই যে W1, তাহলে এটা W2 আর এটা W1। তাহলে সবগুলো অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, তাহলে কি এখান থেকে সবগুলো মান পেয়ে গেলাম না? এই যে HA পেলাম, H2 পেলাম, সবগুলো পেয়ে গেলাম, W1 পেলাম, W2 পেলাম, এই যে ময়েশ্চার এডিট কতটুকু, W2 মানে W1, সেন্সিবল হিট ফ্যাক্টর তাও পেয়ে গেলাম। বুঝতে পারছো সবাই? জি স্যার। হিউমিডিফিকেশনের ম্যাথ আর ডিহিউমিডিফিকেশন ম্যাথ গুলো কইরো একটু, তাহলে কিছু এক্সাম্পল এক্সারসাইজ দেওয়া আছে নিচে পরে আর কি চ্যাপ্টার শেষে, সেগুলো নিজে চেষ্টা কইরো, খুবই ইজি, মানে বুঝতে পারলে এটার মতো মজা লাগবেই না, দেখবা খুবই মজা পাইতেছে পড়তে হইলে, আর বুঝতে না পারলে কিছু আর নেই। পর হচ্ছে অ্যাডিয়াবেটিক মিক্সিং অফ টু এয়ার স্ট্রিম, লাস্ট টপিক অফ দ্য কোর্স। অ্যাডিয়াবেটিক মিক্সিং কি জিনিসটা এরকম, এই 1 পয়েন্ট দিয়ে কিছু একটা প্রপার্টি বা লিকুইড বা স্টিম যেটা বলে এখানে আসবে, 2 পয়েন্ট দিয়ে আসবে, 1 আর 2 মিক্সিং হয়ে 3 পয়েন্ট দিয়ে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে যে প্রপার্টি চেঞ্জ হচ্ছে সেটা কার কার জন্য হবে? মাসের জন্য M, এনথালপির জন্য H, আর স্পেসিফিক হিউমিডিটির জন্য W, তিনটার জন্য মেইনলি প্রপার্টি চেঞ্জ হবে এখানে। আবার বলতেছি মিক্সিং হবে দুইটা অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে এখানে হিটের আদান প্রদান এর চিন্তা করতেছে না, বাইরের সাথে দুধাবি প্রক্রিয়া। দেখ তো এখান থেকে পয়েন্ট 1 থেকে আসবে, পয়েন্ট 2 থেকে আসবে, সেটা মিক্সিং হবে, মিক্সিং হয়ে সেটা দুটো একটা হয়ে 3 নম্বর পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে। সেটা গ্রাফিক্যাল দেওয়া আছে এখানে, যে পয়েন্ট 1 এর জন্য পয়েন্ট 2 এর জন্য দুটো যোগ করছে, নরমালি হচ্ছে সেটা মাঝামাঝি হয়, দুইটার টেম্পারেচার একটা কম বা বেশি হলে মাঝামাঝি হয়, মাঝামাঝি হলে কি হবে, এই যে মাঝামাঝি 3 নম্বর পয়েন্টও পেয়ে গেলাম, তার রেসপেক্টে সবগুলো প্রপার্টি বের করতে পারবো এখান থেকে, ঠিক আছে? এইটার জন্যই বলছে যে যদি ধরে যে মাসের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি মাস 1 পয়েন্ট দিয়ে যেটা আসবে 2 পয়েন্ট দিয়ে যেটা আসবে সেটা মিলিত হয়ে মাস 3 এর সমান হবে, মানে ফ্লো রেট বা মাস ফ্লো রেট যেটা বলি এটা সেম থাকবে মাস ব্যালেন্সের জন্য।
এনার্জি ব্যালেন্সের জন্য সেম, মাস ইন এনার্জি মানে মাস ইনটু এনথালপি নরমালি চিন্তা করে। তো 1 পয়েন্ট প্লাস 2 পয়েন্ট সমান 3 পয়েন্টের জন্য সেম মাস ব্যালেন্স। যদি আবার চিন্তা করি ওই যে স্পেসিফিক হিউমিডিটি সহ, তাহলে হচ্ছে কি প্রথম আগের অবস্থা 1 প্লাস 2 হয়ে 3 এর সমান হয়ে গেছে। তো এখান থেকে একটু যে ইকুয়েশনের মধ্যে করলে ক্যালকুলেশন করলে লাস্ট পর্যন্ত একটা ভ্যালু বের হয়, এইভাবে বলা হয় m1 বাই m2। এখন নিজেরা করলে সোজা একবারে সোজা করলে পারবা। এটাকে লেখা যায় এই যে ইকুয়েশন দ্বারা উপরে, মানে ইকুয়েশন 6 m1 by m2 is equal to h3 minus h2 divided by h1 minus h3 সমান w3 minus w2 w1 minus w3। এই ইকুয়েশনটা বের হবে রিলেশনটা, এবং এটা লাগবে এই লাস্ট ম্যাথ। দেখো বলা আছে 1 kg of air at 40 degrees Celsius drive out temperature and 50 degrees Celsius relative humidity is mixed with 2 kg of air। দেখো প্রথম আছে 1 kg, পরে বলা আছে 2 kg, মানে দুটো কি মিক্সড হয়েছে, মিক্সিং হয়েছে, মিক্সড। ওকে, calculate the temperature and specific humidity of the moisture হয়ে গেল। তাহলে m1 দেওয়া আছে, তার টেম্পারেচার দেওয়া আছে যে 40 ডিগ্রি, তার রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে π1 এর মান, এই যে π1 এর মান, m2 দেওয়া আছে, TD2 দেওয়া আছে, ডিউ পয়েন্ট টেম্পারেচার দেওয়া আছে, এই যে ডিউ পয়েন্ট মানে DP ডিউ পয়েন্ট। ওকে, সবগুলো আমি পেয়ে গেলাম, এগুলো বসাই দেওয়া হবে এখানে। TD1 দেওয়া আছে 40, রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে 50 ডিগ্রি, ক্রস করব আগের মতো, 0.1 পেয়ে গেলাম। টেম্পারেচার দেওয়া আছে 200 ডিগ্রি, তার জন্য দেওয়া আছে কত ডিগ্রি, তার জন্য বলা আছে এই যে TD2 দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আর ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন নেবা তোমরা, এটা দেখো ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন কোনটা, কি কোনো আইডিয়া আছে? ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন চেনো? কারো কাছে যদি ভালো চার্ট থাকে, বড় চার্ট থাকে, চার্টের মধ্যে দেখবা যে এই পয়েন্টটা একটা হচ্ছে কি, হ্যাঁ ওয়েট বাল্ব, ওই যে ওয়েট বাল্বের যে আমার লাইনটা আছে ওইটাই তো ডিউ পয়েন্টের লাইন। হ্যাঁ, ডিউ পয়েন্টের লাইন। তো সরাসরি যদি তুমি ওয়েট বাল্বের না, জিনিসটা হচ্ছে কি, ওটা যদি তুমি ভার্টিক্যালি চিন্তা করো ওই এটাকে, সেটা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন বলে। আর যদি তুমি যে রেখাগুলো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তা করো, সেটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন। ঠিক আছে, তাহলে আমরা ভার্টিক্যাল চিন্তা করবো যদি ডিউ পয়েন্ট টেম্পারেচার বলে, তাহলে এখানে আছে 20 আর উপরে 20 হয়, হিসাব করে ওই টেম্পারেচার দেওয়া হয়েছে, নরমাল 20 হয় আর কি। স্যার ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইনটা আরেকবার বলবেন স্যার? এটা হচ্ছে হোয়াইট বাল্ব টেম্পারেচার লাইন যেটা আছে সেটাই। আর কথা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার কাকে বলে, এটা একটু ক্লিয়ার করো তোমরা, তাহলে বুঝবা ডিউ পয়েন্ট টেম্পারেচার কাকে বলে, বলো নাহলে বুঝবো না। ডিউ পয়েন্ট টেম্পারেচার, এই দেখো ডিউ পয়েন্ট টেম্পারেচার দেওয়া আছে, কি আছে, ইট ইজ দ্য টেম্পারেচার অফ এয়ার recorded by thermometer when the moisture বা water vapor present in it begins to condense, just condense হওয়া শুরু করে যে টেম্পারেচারে, সেটা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। ঠিক আছে, হ্যাঁ স্যাচুরেট হয়ে যাবে, হ্যাঁ 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 স্যাচুরেট হয়ে যাবে। সেটা হচ্ছে কি জাস্ট হচ্ছে কি লিকুইড হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কন্ডেন্স হওয়া শুরু করে দিয়েছে মাত্র। এটা বলবো আমরা ডিউ পয়েন্ট টেম্পারেচার। এখন ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইনটা আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখি। স্যার ডিউ পয়েন্টটা কি স্যার স্যাচুরেশন পয়েন্টটা না স্যার? যে স্যাচুরেশন হওয়ার পর থেকেই তো স্যার কন্ডেন্স, না স্যাচুরেশন হওয়ার পর থেকে, কিন্তু স্যাচুরেশনটাকে তুমি ডিউ পয়েন্ট ডিরেক্টলি বলতে পারবা কি? তুমি বলতে চাও স্যাচুরেশন হওয়ার পর থেকে, স্যাচুরেশনের পর থেকে সেটা, কিন্তু স্যাচুরেশন পয়েন্টটাই ডিউ পয়েন্ট টেম্পারেচার, তুমি এক্স্যাক্টলি এটাই তুমি শিওরলি বলতে পারবে না। চাই কমেন্টে চ্যাটের পরে দিন, চাই কমেন্ট চ্যাট
এই দেখো এখানে একসাথে দেওয়া আছে ওয়েট বাল্ব টেম্পারেচার, ডিউ বাল্ব টেম্পারেচার বা স্যাচুরেশন টেম্পারেচার, বাট এর মধ্যে ডিফারেন্স থাকে। ওকে, এটা হচ্ছে প্রেসার। এই চারটা একটা বড় চার্ট আছে, ছিল মানে পরীক্ষায় দেওয়া, ওই চারটার মধ্যে সুন্দর দেওয়া আছে সবগুলো। ড্রাই বাল্ব টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন। কি বলছে, the dew point temperature lines are horizontal। এই যে এটাই বলতেছিলাম। এই যে দেখো, এই যে ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন, কথা বুঝতে পারছো আমার? দেখো আমি আবার বলি, এই লাইন যেটা আছে কার্ভটা, এটা বিভিন্ন টেম্পারেচার প্রকাশ করে। একটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার প্রকাশ করে, ডিউ পয়েন্ট প্রকাশ করে, স্যাচুরেশন টেম্পারেচার প্রকাশ করে, সবগুলো এটা প্রকাশ করে। কিন্তু ওয়েট বাল্ব টেম্পারেচার হলে আমি আগে বলছি যে অ্যাঙ্গেল করে যে লাইনটা, এই লাইনটা ক্লিয়ার এখান থেকে? ওয়েট বাল্ব টেম্পারেচার ক্লিয়ার যেগুলো, হ্যাঁ ওয়েট বাল্ব টেম্পারেচারটা ক্লিয়ার থাকে, এখান থেকে দেখতে পাচ্ছ তো? একটা অ্যাঙ্গেল করে যেগুলো যে রেখা আর এই হবে, সেটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। আর ডিউ পয়েন্ট টেম্পারেচার ওখান থেকে, এই কার্ভ থেকেই শুরু হবে, কিন্তু সেটা হচ্ছে কি হরিজন্টাল হবে। এই যে হরিজন্টাল লাইন, হরিজন্টাল, বুঝতে পারছো? মানে হলো হরিজন্টাল হলো ডিউ পয়েন্টের ক্ষেত্রে, আর হ্যাঁ ডিউ পয়েন্টের জন্য, হ্যাঁ কার্ভ করে হলো। কারণ হচ্ছে কি, ডিউ পয়েন্ট টেম্পারেচার বললাম যেই টেম্পারেচার জাস্ট লিকুইড হওয়া শুরু করছে, যেখানে কি লিকুইড হওয়া শুরু করে একটা ফেজ থেকে একটা ফেজে ট্রান্সফার হওয়ার চেষ্টা করে, সেখানে স্পেসিফিক হিউমিডিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। এই দেখো স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট। আমরা আবার এটাও পড়ছিলাম যে হরিজন্টাল যে লাইনটা আছে সেটা তো স্পেসিফিক হিউমিডিটি, সেটা এই পাশে আসলে স্পেসিফিক হিউমিডিটি, ডান পাশে আসলে, যখন বাম পাশে কার্ভটা থেকে শুরু করবো তখন ডিউ পয়েন্ট টেম্পারেচার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যাচুরেশন টেম্পারেচার লাইন, স্যাচুরেশন টেম্পারেচার আসলে এই যে লাইন, এইটাই একটা দেখ, স্যাচুরেশন টেম্পারেচার কি যখন স্যাচুরেটেড হয়ে যাবে সেটা একটা টেম্পারেচার নির্দেশে দেওয়াই থাকবে। এখন নরমালি স্যাচুরেশন টেম্পারেচার যেটা আছে এটা অনেক বেশি থাকে, মানে এই নরমালি রেঞ্জের মধ্যে থাকে না, অনেক টেম্পারেচার অনেক বেশি থাকে। টেম্পারেচার থেকেই বোঝা যায় এটা স্যাচুরেশন টেম্পারেচার। স্যাচুরেশন টেম্পারেচারটাই হচ্ছে কি ওয়েট বাল্ব টেম্পারেচার। এখন স্যাচুরেশন টেম্পারেচার মানে কি, যখন কি সম্পৃক্ত হয়ে যাবে সেটা ওই কোশ্চেনের মধ্যে বলে দিবে, আমরা একই ভ্যালু দেবো, সমস্যা নাই। ওয়েট বাল্বের জন্য যেটা আছে, তাহলে দেখো আবার, তারপর তোমরা এই লাইনগুলো যখন করবে, এই লাইনগুলো দেখে নিবা, সবগুলো দেখে নিয়েছে কমিউনিটি চার্ট থেকে, পরিচিত হইতে হবে তো ভ্যালুগুলো, তারপর ম্যাথ করবা। এই হয়ে গেল। তাহলে দেওয়া আছে সবগুলো ভ্যালু দেওয়া আছে। এই যে পয়েন্ট 2 দেখো, এই যে লাইনটা একটা হরিজন্টাল, এই যে পয়েন্ট, এটা ডিউ পয়েন্ট টেম্পারেচার, নিচে দেওয়া আছে ড্রাই বাল্ব টেম্পারেচার, দুটো যোগ করলে যে এই পয়েন্টটা মিলিত হয়। তাহলে পয়েন্ট 1 পেলাম, পয়েন্ট 2 পেলাম, দুটো যোগ করে দাও, যোগ করে দিলাম নাকি? কার কার জন্য করছি আবার ক্লিয়ার করি। একটা TD1 40 ডিগ্রি আর 50 ডিগ্রি হিউমিডিটি, এর জন্য একটা পয়েন্ট, আর TD2 আর ডিউ পয়েন্ট টেম্পারেচার, এই দুটার জন্য একটা পয়েন্ট পেলাম, সেটা আবার দেখাচ্ছি এখানে। এবং হচ্ছে জয়েন দ্য পয়েন্টস 1 and 2, এখান থেকে 1 এর রেসপেক্টে W1 এর মান পেয়ে গেলাম, 2 পয়েন্টের রেসপেক্টে W2 এর ভ্যালু পেয়ে গেলাম। এন্ড পয়েন্ট সেটা সহজে বের করতে পারতেছি না, আমরা জানি মাঝামাঝি হবে একটা জায়গায়, কিন্তু কোথায় সেটা বুঝতেছি না, তাই না? আমাদের তারা বের করছে 3 পয়েন্ট যেটা আছে, ক্যালকুলেট দ্য টেম্পারেচার এন্ড স্পেসিফিক হিউমিডিটি অফ দ্য মিক্সচার। T3 বের করতে হবে, T3 মানে TD3 বের করতে হবে, এবং হচ্ছে W3 বের করতে হবে। W3 বের করার জন্য ফর্মুলা যে দেখছিলাম না একটু আগে, ফর্মুলাটা M1 by M2 is equal to W3 minus W2 by W1 minus W3, এই ফর্মুলা দেখছি, সেখানে বেগুলো বসাই দিই, ভ্যালুটা বসাই দাও, এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে, বের করা আছে, ভ্যালুটা বসাই দিলে W3 ভ্যালুটা পেয়ে যাচ্ছি, শেষ। এখন W3 যদি পাই, এই ভ্যালুটা আমি কি করব, স্পেসিফিক হিউমিডিটি যা আছে ডান পাশে, এখানে
এখান থেকে এই ভ্যালু কত সেখানে যাব, সেখান থেকে আমি হরিজন্টালি একটা লাইন টানবো, যে লাইনে মিলে যাবে সেটাই 0.3। এই 0.3 এর রেসপেক্টিভ আমরা ড্রাই বাল্ব টেম্পারেচার পেয়ে যাব। ইচ্ছা করলে এখান থেকে রিলেটিভ হিউমিডিটি পেতে পারি, স্যাচুরেশন টেম্পারেচার বা ওয়েট বাল্ব টেম্পারেচার কত সেটা পেতে পারি, সবই পেতে পারি 0.3 থেকে। আবার ক্লিয়ার কিনা বলো? জি স্যার। জি স্যার ক্লিয়ার। ওকে, যারা মন সহকারে দেখছো আশা করি তারা বুঝবা। এখানে চ্যাপ্টার শেষ, the end of the semester. তোমার সিলেবাসটা একটু বড় ছিল, আমি চেষ্টা করছি সবগুলো পড়ানোর জন্য, কোনো অংশে আমি বাদ দিইনি আর কি, সিলেবাসের কোন ছোট অংশ বাদ দিইনি, আমি সবগুলোই পড়াইছি, চেষ্টা করছি আমার মতো শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আগেও বলি, প্রথম দিকে তোমাদের ক্লাস যখন ছিলাম, রেকর্ডিংটা অফ করে দিয়ে দাও। প্রথম দিকে তখন যখন ক্লাস নিচ্ছিলাম তখন আসলে আমার একটা ক্লাসের সমস্যা হচ্ছিল, কারণ এখন তো আমি জুনিয়র, আর আমি একটু সবাই বলে আর কি আমি একটু নরম মানুষ আর কি, অতটা কারণ মুখের দিকে তাকাই আসলে সহজে ধমক দিতে পারি না, আমার খারাপ লাগে নিজের কাছেই কারোর কিছু বলতে। তো এই জন্য ক্লাসের মধ্যে ক্লাস কন্ট্রোল করা হচ্ছে, আমি অনেক সময় ইচ্ছা করে ছেড়ে দিই, যা করতেছে করুক, বা হচ্ছে যেন আরো সমস্যা না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য অনেক সময় কিছু বলি না, বা নিজেও কারো চোখের দিকে মুখ দিয়ে তাকাই কিছু বলতে মনে হয় যে ও সবার সামনে ইনসাল্টেড হবে, এই জন্য বলি না। তো এই জন্য ক্লাসের মধ্যে তোমাদের আমার বেশি সমস্যা হতো আর কি, সব রুটের ইতিহাসে সবচেয়ে বেশি তোমার ক্লাসে তোমাদের সমস্যা হতো আমার, এরকম কেউ আমার ক্লাসে কথা বলতো না, নর্মালি কথা বলে সবাই শুনতো, তোমাদের ক্লাসে কেন জানি মনে হচ্ছিল এটা অন্যরকম, সবাই শুনে না কথাগুলো। যাই হোক, ওই জন্য প্রথম দিকে আমার ক্লাসগুলো আমি আমার মন মতো নিতে পারিনি আর কি, আমি যেমন চাইছিলাম সেমন নিতে পারিনি। বাট অনলাইনে হওয়াতে আমার একটা সুবিধা হয়েছে এখন, যে আমি আমার ইচ্ছা মতো, তোমরা কথা বলতেছো না এবার শুনো না, আসলে তোমাদের ব্যাপার যদি আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, তো সেই জন্য আমি আমার ইচ্ছা মতো তোমাকে বুঝাতে পারতেছি, কারো প্রবলেম হলে ফিডব্যাক পাচ্ছি, ওই সময় ঠিক মতো বুঝাতে পারছি কিনা আমি জানি না কতটুকু বুঝছো, বাট আমি চেষ্টা করছি আর কি, কারণ হচ্ছে আরো